তো ফোরকাস্টিং নিয়ে বলার আগে একটা জিনিস নিয়ে খুব সুন্দর করে বলা দরকার, ফোরকাস্টিং এর ফিলোসফিটা আসলে কি। ফোরকাস্টিংটা আসলে আমরা কেন করি? আমরা গত ক্লাসে যে অপারেশনস ম্যানেজমেন্টের জিনিসগুলো নিয়ে কথা বলেছিলাম, তো একটু মনে আছে কারো ফোরকাস্টিং না আমাদের যে অপারেশন ম্যানেজমেন্ট যে যে 5টা সেগমেন্টে কাজ করে, ফোরকাস্টিংটা কোন সেগমেন্টে পড়ে? 5টা সেগমেন্ট। আমি একটু যদি তোমাদের হেল্প করি, প্ল্যানিং, কন্ট্রোল, তারপরে কি, এরকম অনেকগুলো স্যার ছিল। প্ল্যানিং এর পরে। এক্স্যাক্টলি, ফোরকাস্টিংটা প্ল্যানিং এর পরে, এগুলো খেয়াল রাখতে হবে। ফোরকাস্টিংটা আমাদের প্ল্যানিং এর একটা হিউজ একটা টুল, এবং এটা কি আসলে অপারেশনস ম্যানেজারের একটা প্ল্যানিং এর ভাইটাল টুল হচ্ছে ফোরকাস্টিং। এবং ফোরকাস্টিং কি করে, প্ল্যানিং এর একটা পারফেক্ট একটা মানে কি বলা যায়, আমাকে একটা রোড ম্যাপ দিয়ে ফোরকাস্টিং। ঠিক আছে, ফোরকাস্ট প্লেজ an important role in the planning process because they enable manager to anticipate the future so that they can plan accordingly। মানে আসলে কি, মানে সামনে কি হতে যাচ্ছে প্রিভিয়াস ডাটার উপর বেস করে আমরা কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। আসলে এটাই আমরা ফোরকাস্টিং এ কি করি বুঝতে পারি। তো ফোরকাস্টিং এর যে স্টেটমেন্ট সেটা হচ্ছে ফিউচার ভ্যালু কে নিয়ে চিন্তা করে এবং কিছু ওয়াইড রেঞ্জের ডিসিশন মেকিং করে। এবং এটা আসলে আমরা ফোরকাস্টিংটা ফিউচারে জিনিসকে পেইড করার চেষ্টা করি, পেইড করার চেষ্টা করি। এটা আসলে ভবিষ্যতে কি ঘটবে এটা কিন্তু কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তো আমরা আসলে কি করছি এখানে, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যে ভবিষ্যতে আসলে এরকম হয়ে থাকতে পারে বেসড অন সাম প্রিভিয়াস ডাটা। এটাই কিন্তু ফোরকাস্টিং প্রিন্সিপাল, যেটা তোমাদের আমরা একটু ধারণা দিয়েছিলাম ইন্ট্রোডাকশন টু ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্ট। এবং এই আমি যেটা বললাম যে ফোরকাস্টিং আসলে কিসের উপর কাজ করে, কিছু প্রিভিয়াস ডাটা মানে কিন্তু হিস্টোরিক্যাল ডাটা। সেই ডাটা অনুযায়ী আমরা কি করি, ফিউচারে কিছু ডাটাকে বা ফিউচারে কিছু ইস্যুকে প্রজেক্ট করার চেষ্টা করি। প্রজেক্ট কি বুঝি, প্রজেক্ট আসলে প্রজেকশন থেকে এসছে। প্রজেকশনের ফিলোসফিটা বা কনসেপ্টটা আমরা মোটামুটি বুঝেছিলাম ড্রয়িং এর মধ্যে, তাই না? ওখানে প্রজেকশন বুঝেছিলাম, মানে প্রজেক্ট করে দেখছি যে সামনে কি হতে পারে, একটা টেন্টেটিভ ধারণা। এবং এটা আমরা সর্ট অফ ম্যাথমেটিক্যাল মডেলিং এর মাধ্যমে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এবং এই ম্যাথমেটিক্যাল মডেলের মাধ্যমে যখন ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমরা অ্যাডজাস্ট করতে পারি যে আমাদের জাজমেন্ট ম্যানেজার বুঝতে পারে যে আসলে আমাদের সামনে এই ধরনের জিনিসটা দরকার হবে। নট অনলি বাট অলসো বাজেটিং, বাজেটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি সকালের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম। তো আমার বাসার দিকে উত্তরায় থাকি, তো রাজুক কলেজ আমার বাসার খুব কাছাকাছি, ওদিকে গিয়েছিলাম। সকালবেলা রাজুকের সামনে গিয়ে দেখছি ওখানে ছাত্ররা লাইন ধরে ধরে স্কুলে ঢুকছে, কারণ ওদের তো স্কুল খুলে গেছে, কারণ জানো তো তোমরা কম বেশি সবাই স্কুল কলেজ দুটোই খোলা। তো ঢুকছে, খুব ভালো। এখন এখানে একটা জিনিস বলার ব্যাপার, সেটা হচ্ছে আমি খেয়াল করলাম দরজার কাছে এমনিতে স্কুল কর্তৃপক্ষ হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিয়ে ছাত্রদেরকে ঢুকাচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং বা যেগুলো মেজার্স মেনটেন করতে হবে সেগুলো করছে। ইন এডিশন ভাবে আমি যেটা খেয়াল করলাম যে ওখানে ইউনিলিভার কোম্পানি, সম্ভবত, অথবা সরি ইউনিলিভার না, এসিআই, এসিআই কোম্পানি হচ্ছে স্যাভলন কোম্পানি, এসিআই না স্যাভলন, জি স্যার। প্রবলি এসিআই। জি স্যার। এসিআই কোম্পানি একটা ছোট্ট একটা বুথের মতো করেছে, সেখানে ছাত্রদেরকে ছোট ছোট ফ্রি হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, ফ্রি। তো তারা আগে কি এতদিন কি ভার্সিটি স্কুলের সামনে বসেছিল? না স্যার। তারা জানতে পেরেছে, কি জানতে পেরেছে, যখনই স্কুল কলেজগুলো খুলে গেল এই সিদ্ধান্ত ইনফরমেশনটা তাদের সামনে এসছে, সো বেসড অন দেয়ার সাম মার্কেটিং পলিসি তারা যাচ্ছে যে তাদের স্যানিটাইজারটা বেশি চলুক। এখন তারা কিভাবে প্রমোট করতে পারে, আমাদের এই হ্যান্ড স্যানিটাইজার এতদিন বাসায় বাচ্চা যারা ছিল স্কুল কলেজের স্টুডেন্ট, তারা খুব বেশি বাসার বাইরে বের হতো না, তাই না? বড়রাই বেশি বের হতো। এখন তাদের যেহেতু বেরোচ্ছে তাদেরও কিন্তু এই স্যানিটাইজারের দরকার হবে। তো এই হয়তো মাইন্ডসেট থেকে, আমি জানি না তাদের মাইন্ডসেট কি, আমি তো তাদের সাথে নাই, এই মাইন্ডসেট থেকে নিয়ে তারা কিন্তু সব কিছু কমপ্লিমেন্টারি কিছু হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে, কিছু হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে যেটা হচ্ছে অ্যালকোহল প্যাডের মতো আর কি, যেটা হচ্ছে ওয়ান টাইম ইউজ করা যায়, কিছু ফ্রি দিচ্ছে। তো আসলে ফোরকাস্টিং না শুধু এমন না যে শুধু প্রোডাকশনের কাজে লাগে, এটা মার্কেটিং এরও কাজে লাগে। তারা কি করতে চাচ্ছে, এইটা করতে গেলে তাদের বাজেটিং দরকার হবে না, যে আমরা সামনে 2 সপ্তাহ স্কুল কলেজের সামনে এরকম করে এগুলো প্রোভাইড করবো। তো মার্কেটিং এটা করতে গেলে কি বাজেটিং দরকার আছে না, এবং সেই অনুযায়ী প্রোডাক্ট আগে থেকে বানিয়ে রাখতে হবে না, সেই ক্যাপাসিটি আমার আছে কিনা, এবং ক্যাপাসিটি জেনারেট হওয়ার পরে সেই প্রোডাক্ট গুলা, সেই ক্যাপাসিটি জেনারেট হওয়ার পরে সেই প্রোডাক্ট গুলা লোকাল দোকানে বা যেসব দোকান থেকে ছাত্ররা কিনবে, কমপ্লিমেন্টারি তো আর বারবার দিবে না, তাই না? একবার দুইবার দিচ্ছে এজ এ প্রমোশন।
কিন্তু সামনে যে কিনবে বা যেভাবে তারা পারচেস করবে এই পুরো জিনিসটা কিন্তু তাদের প্রপার প্ল্যানিং করতে হয়। এবং এই ফোরকাস্টটা তারা কখন করতে পারলো, যেহেতু ছাত্ররা খুলছে জেনারেলি নর্মাল সময় ছাত্রদের না লাগলেও এখন প্রতিটা ছাত্র যদি এইটুকু পর্যন্ত পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে তাহলে আমাদের এত পরিমাণ ডিমান্ড জেনারেশন হয়ে থাকতে পারে। এখন এই মার্কেটটা আমরা গ্যাপ করতে পারি কিনা, দিস দ্য মার্কেটিং ভিউ। তো এই জিনিসটা আসলে আমরা ফোরকাস্টিং এ আমাদের কাজে হেল্প করে, মানে মেবি देयर इज এ অপরচুনিটি টু সেলস মোর ভলিউম। তো ফোরকাস্টিং এ আমরা এরকম শুধু প্রোডাকশন না, মার্কেটিং টিম আদার্স টিমও কিন্তু ফোরকাস্ট করে। যেমন আরো একটা এক্সাম্পল দিই, আমি যদি শীতকালের কথা চিন্তা করি, যেমন আমাদের বাংলাদেশে এখন সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর মাস আসলে কিন্তু একটা শীতের নামত চলে আসে, তাই না? এবং দেখবা অক্টোবর মাসে ইউনিলিভার কোম্পানি টিভি গুলা বা সোশ্যাল মিডিয়া চ্যানেল গুলাতে ওদের পেট্রোলিয়াম জেলি অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করবে। জি স্যার। কেন? এটা কেন তোমরা কেন বলো তো? এটা এপ্রিল মাসে কেন দেয় না পেট্রোলিয়াম জেলি অ্যাডভার্টাইজ? চলবে না তো। গরমকালে তো এগুলো দরকার চলে না। নাই, দরকার নাই, তাই না? গরমকালে সাধারণত আমাদের কান্ট্রির জন্য দরকার নেই, তো দেয় না। এপ্রিল মাসে হয়তো অন্য কোনো কান্ট্রিতে যেখানে শীত পড়তে পারে সেই জায়গায় দিতে পারে, যেমন এপ্রিল মাসে হয়তো বা আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুর দিকে ইয়ে করতে পারে। তো যেটা বলছিলাম, তাহলে বুঝতেই পারছি ফোরকাস্টিংটা কত ইম্পর্টেন্ট। এখন ফোরকাস্টিংটা আমি যে একটু আগে বললাম যে কথাগুলো এখানে সেটা আছে, দেখো ফাইন্যান্সিয়াল ব্যাপারের জন্য অবশ্যই লাগে, কারণ কতটুকু ক্যাপাসিটির ব্যাপার আছে, তাই না? ফাইন্যান্সিয়াল ইউজেস লং টার্মের ফোরকাস্টিং, লং টার্মের ফোরকাস্টিং কিন্তু আমরা করতে পারি। এবং শর্ট টার্ম ফোরকাস্টিংটা আমরা কি করি? বাজেটিং করি। বাজেটিং এর একটা ফিলোসফি বা কনসেপ্টটা আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে শিখে এসেছি, এখানেও কিন্তু ফোরকাস্টিং দরকার হয়। যেমন আমরা যদি বাংলাদেশের বিগেস্ট প্রজেক্ট চিন্তা করি, বিগেস্ট প্রজেক্ট বা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট পদ্মাপুর ব্রিজ প্রজেক্ট, মেট্রো রেল প্রজেক্ট, এই প্রজেক্টের বাজেটিং করা হয়েছে না? বাজেটিং করতে গেলেও কিন্তু তারা ধরেছে যে হ্যাঁ 10 বছরে আমার এত টাকা লাগবে, কিন্তু সামনের অর্থ বছরে আমরা এত টাকা বরাদ্দ দিব। তারা তো এটা রিসোর্স ইউটিলাইজেশন কতটুকু লাগবে বা কি সে অনুযায়ী বাজেটিং করছে। আর লং টার্মের ফোরকাস্টিং ইজ ক্যাপাসিটি প্ল্যানিং, মানে জেনারেলি মনে করো যে তোমার কোম্পানি, যে কোম্পানি আছে সেই কোম্পানি হুট করে তাদের ক্যাপাসিটি এক্সপ্যান্ড করতে চায়। ক্যাপাসিটি এক্সপ্যান্ড মানে বুঝো তো ফ্যাসিলিটি। কারণ আমরা ক্যাপাসিটি প্ল্যানিং বা ক্যাপাসিটি কিভাবে জিনিস নিয়ে কথা বলতে হয় এগুলো নিয়ে কিন্তু আমরা কম বেশি জানি, তাই না? ডিজাইন ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি, অ্যাকচুয়াল আউটপুট, এই ফিলোসফিগুলো আমরা বুঝি। এই সবগুলোর পিছনে কিন্তু ব্যাকএন্ডে ফোরকাস্টিং কাজ করে প্ল্যানিং এর ক্ষেত্রে। মার্কেটিং এর ক্ষেত্রে একটু আগে বললাম, কি মনে আছে? মার্কেটিং প্ল্যানিং অথবা মার্কেট স্ট্র্যাটেজি, সেলস। অপারেশনস এর ক্ষেত্রে কি হয়? আমাদের অপারেশনস এর ক্ষেত্রে একটা ভাইটাল বিষয় হচ্ছে কি, ফোরকাস্টিং এর সাথে শিডিউলিং করা লাগবে। কেন শিডিউলিং লাগবে? সবগুলো টার্মই তো আমরা কম বেশি চিনো। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেমন জাস্ট একটা কমন জিনিস চিন্তা করি, মনে করো কালকে, আগামী কালকে আমার যদি আমি হিউজ একটা সেল করতে চাই, আমি বুঝতে পারছি ডিমান্ড জেনারেশন ফোরকাস্টিং করে বুঝতে পারছি যে কালকে আমার একটা প্রোডাক্ট জেনারেলি 10টা সেল হয়, সেটা 200 সেল হতে পারে, ধারণা করছি। যেমন আচ্ছা, স্কুল কলেজের কথা যেহেতু প্রথমে বলছে ওটা নিয়ে বলি। আচ্ছা, খবর দেখেছো না স্কুল কলেজ খুলে যান বা ঘটনা খবর প্রকাশ করার পরে যেগুলো টেইলর শপ গুলো যারা স্কুল ইউনিফর্ম বানায় সেগুলোতে কেমন ভিড় ছিল? জি স্যার। তারপরে জি স্যার। ছাত্ররা সবাই এখন ইউনিফর্ম পায়নি, তার ইউনিফর্ম ছাড়া অনেকে ক্লাস করছে। হ্যাঁ, তো এটা কি? এটা কিন্তু তারা বুঝতেই পারছে যে যদি এখন এরকম ডিমান্ড জেনারেশন হয়, যে মাথায় একটা কনসেপ্ট এরকম যে স্কুল কলেজ খুলে দিচ্ছে, তার মানে ছাত্ররা 1.5 বছর ধরে ইউনিফর্ম পড়েনি। এখন আমাদের ক্ষেত্রে আমাদের শারীরিক গ্রোথ কিন্তু খুব বেশি আর হয় না, একটু মোটা হয় না, শুকিয়ে যায়। যারা স্কুল গোয়িং স্টুডেন্ট তাদের কি এরকমটা ঘটে? তারা কিন্তু গ্রোথ ঘটছে অনেক স্যার, পায়, অনেক এরকম হয়েছে। তাই না? অনেক ইউনিফর্ম, মোটা হয়ে গেছে। স্বাস্থ্য ভালো হচ্ছে হয়েছে, না। লম্বা হয়েছে, তাই না? অনেকগুলো ফ্যাক্টরস আছে, তাদের হবে না ইউনিফর্ম গুলো, স্বাভাবিক। তো এই জন্য আমরা যদি চিন্তা করি ইনভেন্টরি ম্যানেজমেন্ট লাগবে না, কারণ একটা যেখানে আগে ডিমান্ডই নাই সেখানে হুট করে দিনে যদি 300টা ইউনিফর্ম বানানো লাগে একটা টেইলর শপে, তাহলে তাদের কেমন পরিমাণ র মেটেরিয়াল দরকার হবে? তার আগের থেকে অনেক বেশি লাগবে। এবং সেই অনুযায়ী যদি ক্যাপাসিটির ব্যাপারটা আমার চিন্তা করতে হয়, সেই ক্যাপাসিটি প্ল্যানিংটাও কিন্তু আমাদের করা লাগতে পারে এই অপারেশন ম্যানেজমেন্ট। এবং এইচআরএম ও তাদের ইয়ে করে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এস্টিমেট করতে পারে যে আমাদের কতজন মানুষজন লাগবে। হ্যাঁ, এইচআরএম মানে বুঝি তো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ম্যানেজমেন্টে এবার এইচআরএম নিয়ে স্যার কম বেশি পড়াবেন। তার নাম কি স্যার বলেছেন এটা টপিকটার সম্পর্কে? ফারুক স্যার বলার কথা।
না স্যার এখনো বলেন। এখনো বলেন? আচ্ছা, ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্ট পড়াচ্ছে না, হয়তো সামনে আসবে এইচআরএম। তো এইচআরএম কি আসলে, তোমরা এইচআরএম জিনিসটা ভালো মতোই বুঝো যেহেতু ফ্যাক্টরি ঘুরে এসছো। এটা হচ্ছে আমাদের ফোরকাস্টিং এর ক্ষেত্রে আমাদের ম্যান, যেমন আমি টেন্টেটিভলি আমরা প্রিভিয়াস ডাটার উপর বেস করে আমি একটা ফোরকাস্ট করতে পারি। কেমন ফোরকাস্ট? যে আমাদের অলরেডি কিন্তু কয়েকজন স্যার চলে গেছেন, তার মানে নেক্সট সেমিস্টার আমাদের আর স্যার লাগতে পারে, টিচার লাগতে পারে না। এবারও লাগতো, আমি ধারণা করেছিলাম এবং আমাদের লেগেছে, এবং আমাদের কিছু গেস্ট ফ্যাকাল্টি ক্লাস নিচ্ছে, এরকম আর কি। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ফোরকাস্টিং। এখন পয়েন্ট হলো বি হচ্ছে আমরা কোন ধরনের ফোরকাস্টিং নিয়ে কাজ করবো সেটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি। সো আমরা এখানে অনেক টাইপের ফোরকাস্টিং আছে। দেখো, একটা শর্ট টার্ম ফোরকাস্টিং, দ্যাট ইজ যদি চিন্তা করি আপ টু 1 ইয়ার পর্যন্ত, এটা বলছে শর্ট টার্ম। আবার এটা একটু মানে মতভেদ আছে, অনেক জায়গায় আবার বলে লেস দেন 3 মান্থ, এটাও কিন্তু শর্ট টার্ম বলছে। এবং এটা কখন? জব শিডিউলিং, তোমার কাছে একটা কাজ এসছে, সেই কাজগুলোকে শিডিউলিং করছো, প্ল্যানিং করছো, প্রোডাকশন লেভেল যে কতটুকু প্রোডাকশন করবো বা করবো না, এটা শর্ট টার্ম। ঠিক আছে। আবার ওয়ার্কফোর্স লেভেল, যে আমাদের কতটুকু ওয়ার্কফোর্স আছে, জব অ্যাসাইনমেন্ট, জব কতটুকু আছে বা জবটুকু অ্যাসাইন করতে হবে, এগুলোকে আমরা সবই নিয়ে আসি ফোরকাস্টিং এর শর্ট টার্ম ফোরকাস্ট। মিডিয়াম মিড রেঞ্জ ফোরকাস্টিং বলছি আমরা 3 মান্থ থেকে 3 ইয়ার্স, যে আমাদের মার্কেটিং বা সেলস এর ক্ষেত্রে কতটুকু সেলস করবো, আগামী 3 বছর আমার প্ল্যান কি। হ্যাঁ, একটা প্রজেক্ট দাঁড় করাবো, বাজেটিংটা কি করতে হবে, কিভাবে করা যেতে পারে, মিডিয়াম টার্ম বলতে পারি। আবার একটা সেলস এন্ড প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যানিং, যে আমি কতটুকু প্রোডাক্ট বানাবো, সামনে আমার ক্যাপাসিটি কিভাবে এক্সপ্যান্ড করতে পারি, এই জিনিসগুলো আমরা করতে পারি লং মিড টার্ম, মিড রেঞ্জ বলা যেতে পারে ফোরকাস্টিং। আর লং রেঞ্জ কি? প্রোডাকশন প্ল্যানিং, নিউ প্রোডাকশন প্ল্যানিং, মানে নিউ টাইপের কোনো একটা প্রোডাক্ট বাজারে ছাড়লাম। এখন একটা তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, তুমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলা, একটা প্রোডাক্ট বাজারে ছাড়া কি নিয়ত কি একটা এরকম থাকে যে 2 মাস পরে বন্ধ হয়ে যাবে, প্রোডাক্টটা আর বিক্রি করবো না? চিন্তা করি না যে না, স্যার। আমরা আজ থেকে 5 বছর ধরে এই প্রোডাক্টটা মার্কেটে মানুষের মধ্যে পৌঁছে দিব, তাই না? নতুন একটা নিউ প্ল্যানিং, নিউ প্রোডাকশন প্ল্যান প্রোডাক্টের ক্ষেত্রে এটা হতে পারে। নিউ প্রোডাক্ট প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা কিন্তু এটা করি। হ্যাঁ, নতুন একটা মোবাইল ফোন ডিজাইন করলাম, কারণ সেই মোবাইল ফোনটা বাজারে ছাড়লেও আমরা চিন্তা করি ওই টাইপের মোবাইল ফোন, ওই টেকনোলজি বা ওই থেকে একটু অ্যাডভান্স করে করে আমরা আরো কয়েকটা টেকনোলজি বাজারে ছাড়বো। এগুলো তোমরা টেকনোলজি ফোরকাস্টিং এ পড়বা সামনে, 4th ইয়ারের টেকনোলজি ফোরকাস্টিং নিয়ে আলোচনা হবে। আচ্ছা, আরো একটা ফ্যাসিলিটি লোকেশন, যেমন বিএফটি থেকে তোমরা আর গড়পড়তা এই সেমিস্টার শেষ হলে 1 বছর সময় আছে, তোমাদের শেষ হয়ে যাবে। এখন 1 বছর পরে ঘটনাটা কি করবে? তোমরা অন্য কোথাও চলে যাবা, চাকরি বাকরি করবা। 10 বছর পরেও যদি আসো এই ক্যাম্পাসের এখানে, ক্যাম্পাসটা কি এখানেই থাকবে তো নাকি চেঞ্জ হয়ে যাবে? এইখানেই থাকবে স্যার। দিস ইজ দ্য ফ্যাসিলিটি লোকেশন। আমরা লোকেশনটা ফোরকাস্ট করি, এটা কি একদিনের জন্য? লোকেশন কিন্তু লং টার্ম হয়। যেমন আমরা যখন বাড়ি বানাই, আমাদের জমি কিনি, বাড়ি বানালে কি 2 বছর পর বাড়ি ভেঙে ফেলা হয় কখনো? ইন্টারনাল না স্যার। রেনোভেশন হতে পারে। একটা যদি তুমি স্ট্রাকচারাল 4-5 তলা বাড়ি বিল্ডিং বানাও বা টিন শেডও বানাও, একটা মাথায় ইয়ে থাকে আধা পাকা যে বাড়িগুলো, সেগুলোও যদি বানাও, হ্যাঁ, আর 10 বছর 20 বছর এখানে থাকবে জিনিসটা। এবং আরএনডি, আরএনডিটা রিসার্চের স্যার ক্ষেত্রে বা রেন্টাল লোকেশন তো চেঞ্জ হয় স্যার, রেন্টাল লোকেশন হ্যাঁ, ডেফিনেটলি রেন্টাল লোকেশন চেঞ্জ হয়। তাও রেন্টাল করতে গেলেও আমরা আসলে যদি আমরা প্রোডাকশনের কথা চিন্তা করি বা লং টার্ম চিন্তা করি বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পারপাস চিন্তা করি, আমাদের বিজনেস অনুযায়ী চিন্তা করি, সেক্ষেত্রে রেন্টাল হলে এমন হবে না আজকে 1 মাস পরে এই বাসা, কালকে ওই বাসা, এরকম চেঞ্জ কেউ করতে যাবে না, তাই না? এখানে কারণ কি, তোমার অ্যাড্রেস বা তোমার ঠিকানাগুলা এগুলা কিন্তু খুবই ভাইটাল। এটা হুটহাট করে চেঞ্জ করলে তোমার বিজনেস পলিসির কারণে তোমার অনেক কাস্টমার তুমি হারাতে পারো। বুঝতে পারছি? যেমন বিএফটির কথা যদি বিএফটি চাইলে কি প্রতি 2 মাস 3 মাস পর পর নতুন নতুন লোকেশন নিতে পারতো না, বাসা ভাড়া নিতে পারতো না? তারা কি তা করেছে? ইভেন ওই বিএফটির লোকেশনটাকে কাজে লাগিয়ে আরেকটা প্রতিষ্ঠান ওখানে অলরেডি কিন্তু এখন ওই এএমটি তারপর কেএমটি এই ধরনের কোর্স গুলো রান করে। তোমরা কি কেউ খেয়াল করেছো? আমাদের এসআর টাওয়ারের কথা বলছি, পুরানো যে বিল্ডিংটা, ওই বিল্ডিং এর ওই জি স্যার। চারতলাতে এখন ওই একই প্রোগ্রাম নাম দিয়ে, মানে বিএফটি নামটা দেয়নি, একটা কোন ইনস্টিটিউট দিয়েছে। এখন যারা জানে যে বিএফটি এখানে ছিল, তারা এসে কি ওই লোকেশন একটা প্রতি একটা অ্যাট্রাকশনের কারণে ওখানে যেতেও পারে, যদি বুঝতে না পারে। বুঝতে পারছি? যেহেতু অনেক জি স্যার, লোকেশনটা অনেক ভাইটাল ডিপ্লোমা এটা। করেন। হ্যাঁ, ওখানে ডিপ্লোমা প্রোগ্রাম বা অনেক ধরনের প্রোগ্রাম সাথে যুক্ত হয়েছে। তো এখন এই যে লোকেশন, এটা খুবই ভাইটাল জিনিস এবং এটা হুটহাট করে চেঞ্জ করতে পারে। রেন্টাল হলেও আমরা 2 থেকে 3 বছর 5 বছর একটা পয়েন্ট অফ ভিউ মাথায় রাখতে হয় আমাদের। আর জেনারেলি যদি কমার্শিয়াল ভাবে চিন্তা করি, সেক্ষেত্রে তো আসলে অনেক লং টার্ম সময় লাগে, কারণ মানে একটা চুক্তি তো 2 মাস 3 মাসের হয় না, তাই না? কনসাইনমেন্ট, একটা ভালো জায়গায় তুমি বাসা ভাড়া নিলেও তোমার সাথে ডিড এগ্রিমেন্ট কয় বছর হয়? কমপক্ষে 2 বছর তো হয় নাকি?
জি স্যার। 2 বছরের কমে তো আসলে নরমাল বাসাগুলো ডিড অফ এগ্রিমেন্ট করে না। তাহলে ফোরকাস্টিং আমরা অনেকভাবে বললাম, ইকোনমিক ফোরকাস্টিং, টেকনোলজিক্যাল ফোরকাস্টিং, যে টেকনোলজির প্রোগ্রেসের ব্যাপারটা কেমন। যেমন আজকে 14 তারিখ না, মেবি আজকে আইফোন 13 লঞ্চ হবে ওয়ার্ল্ডে, মানে ওদের ওই ভিডিওটা লঞ্চ হবে, ভিডিও প্রোডাক্ট না, তাই না? তো এখন এই যে টেকনোলজি অফিসিয়াল ভিডিওটা লঞ্চ হবে, এখন এটার জন্য মানুষ কিন্তু প্রায় 1.5-2 মাস আগে থেকে ওয়েট করে বসে আছে, কি ফিচার আসতে যাচ্ছে বা সামথিং। সো এই যে টেকনোলজিক্যাল ফোরকাস্টিং, আগে থেকে এবার কি আসলো, লেটেস্ট কি আসলো, এমন কি ছিল যেটা আগে ছিল না, নতুন এআই টেকনোলজি আসলো বা সামথিং, এই সবগুলো হচ্ছে আমরা টেকনোলজিক্যাল ফোরকাস্টিং বলি। ইকোনমিক ফোরকাস্টিং, যেটা নিয়ে তোমরা টুকটাক আমরা কম বেশি বোঝার পড়েছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা আমাদের কি বলা যায়, মানি সাপ্লাই, আমাদের টাকা পয়সা সংক্রান্ত যে ব্যাপারটা, জীবনযাত্রার মানটা বাড়বে কিভাবে, রিপ্রিসিয়েশন কেমনটা হতে পারে, ইনফ্লেশন রেট কি, এগুলা। আর আমরা টেকনোলজিক্যাল ফোরকাস্টিং নিয়ে পড়বো আলাদা, হ্যাঁ, এখন পড়বো না, এটা এখন পড়া হচ্ছে না, আমরা এটা পড়বো এখন, শুধু পড়বো কিসের উপরে, ডিমান্ড ফোরকাস্টিং। কি বলবো, ডিমান্ড ফোরকাস্টিং। তার মানে একটা পণ্যের ডিমান্ডটা কেমন হতে পারে সেই অনুযায়ী আমরা যদি প্ল্যানিং এর ব্যাপারটা সেটা নিয়ে আমরা, তার কি, প্রেডিক্ট দ্য সেলস অফ এক্সিস্টিং প্রোডাক্ট অর সার্ভিসেস। ঠিক আছে, কোন সার্ভিস বা প্রোডাক্টের ক্ষেত্রে তার কি ধরনের সেলস বাড়তে পারে সেই ধরনের একটা ফোরকাস্টিং প্যাটার্ন আমরা তৈরি করতে পারবো। এখন খুব কনভেনশনাল ভাবে তোমাকে যদি জিজ্ঞেস করি, আমি অনেক বেসিক কিছু কথা বলছি, কারণ জিনিসটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের একবার কোর সাবজেক্ট, এই জন্য পয়েন্টগুলোকে আমি খুব এক্সপ্লেন করার চেষ্টা করছি বেশি সময় নিয়ে, এটা তোমাদের জন্য কাজে লাগবে। যেমন একটা যদি প্রশ্ন করি, একটা কনভেনশনাল রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্ট যদি হয়ে থাকে, রেস্টুরেন্টে 12টায় ওপেন হয়, দুপুর 2টা থেকে 4টা, আর সন্ধ্যা 7টা থেকে 10টা, কাস্টমারের কি বেশি থাকে না? জি স্যার। কম্পেয়ার টু দিস, যদি বিকাল 5টা-6টা হয়, কাস্টমার রেট কমে যায় না? কেন কমে, জি কিভাবে স্যার। বললাম তুমি বলো তো? ডেফিনেটলি ব্যাকএন্ডে কোনো কারণ আছে, কারণটা একটা বলো তো। দুপুর 2টা থেকে 3টা হচ্ছে স্যার লাঞ্চ আওয়ার। হ্যাঁ, ওই টাইমে মানুষ স্যার খাওয়ারের টেন্ডেন্সিটা বেশি থাকে। এক্স্যাক্টলি। বাড়িতে বা খাওয়া দাওয়া করে। হ্যাঁ, আবার আমি যদি এটা আমেরিকার কথা বলি বা আমরা মানে অস্ট্রেলিয়ার কথা বলি, ওদের দেশের মানুষ কিন্তু দুটোর সময় খায় না, ওদের 2টার সময় অনেক লেট, ওরা 12টাতে লাঞ্চ করে। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা 2টার পরে লাঞ্চ করি, জানি 1:30 2টো, তাই না, 1টা থেকে 3টা 4টা এই টাইমের মধ্যে। তো এটা কিন্তু ভ্যারি করে। সো বুঝতেই পারছি ওই সময় কি টেবিল চেয়ার পাওয়াটা, কি বসার জায়গাও নাও পাওয়া যেতে পারে অনেক সময় রেস্টুরেন্ট গুলোতে, তাই না, এত হাউসফুল হয়ে যেতে পারে। সো এই ধরনের বিভিন্ন ধরনের ফোরকাস্টিং কিন্তু আমাদের হয়, এখন সেই অনুযায়ী ফ্যাসিলিটি গুলাকে সাজাতে হবে। কেমন, দুপুর সন্ধ্যা 7টা বা 8টার সময় কোন একটা ওয়েটার যদি তার ব্যক্তিগত কারণে যদি তার ম্যানেজার কাছ থেকে 2 ঘন্টা ছুটি চায়, ম্যানেজার অবশ্যই দিবে না। কেন, বলবে কি, আরে এখন কাস্টমার আসার সময়, এখন তোমার কিসের কাজ, তোমার কোনো কাজ নাই, এখন কাজ করো, এখানে থাকতে হবে। কিন্তু যদি বিকাল 5টার সময় যে বলে আমি একটু 1 ঘন্টার জন্য বাইরে যাবো, আচ্ছা যাও, বুঝতে পারছি তো, এটা ডিমান্ডে অনেক। এবং তোমরা যদি গুগলেও যাও, গুগলে বিভিন্ন কমার্শিয়াল বিভিন্ন ওয়েবসাইটের সাথে দেখবা যে ওদের একটা বার চার্টের মধ্যে দেখায় দেয় যে কোন সময় তাদের প্রেশার কেমন, সার্চ করলে পেয়ে যাবে। সো বুঝতেই পারছি ফোরকাস্টিং অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং কিছু ফোরকাস্টিং এর এলিমেন্টস যেগুলো ফোরকাস্টিংটা অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করে। ফার্স্ট হচ্ছে ফোরকাস্টিং শুড বি টাইমলি, যখনকার ফোরকাস্টিং তখন করতে হবে। এখন কারণ ক্যাপাসিটি বা ইনভেন্টরি লেভেল হুটহাট চেঞ্জ করা যায় একটা প্রোডাকশন প্রসেসের? না স্যার। মেশিন আচ্ছা, আসবে, মেশিন বসবে, নাকি আমরা এটাও জানি ইনভেন্টরি, যখন আমরা শিখেছি ইনভেন্টরি হোল্ডিং কস্ট বলে একটা ব্যাপার আছে, ইনভেন্টরি অর্ডারিং কস্ট বলে একটা ব্যাপার আছে, আর লিড টাইম বলে একটা ব্যাপার আছে। 3টার নামের সাথে আমরা কম বেশি পরিচিত তো নাকি? জি স্যার। এখন ইনভেন্টরি হোল্ডিং কস্ট বা অর্ডারিং কস্ট আর লিড টাইম, অর্ডার দিলেই কি সাথে সাথে বানিয়ে ফেলা হবে? সম্ভব না, কিন্তু এই জন্য আমরা প্রপার ওয়েতে প্ল্যানিং করতে হবে। যেমন আমি যে বললাম যে অক্টোবর মাস থেকে পেট্রোলিয়াম যে অ্যাডভার্টাইজ শুরু হবে ইউনিলিভার কোম্পানি, সেই অ্যাডভার্টাইজটা মেবি তারা বানানো শুরু করে আরো আগে। আবার যদি আমরা শীতের কথা চিন্তা করি, যেমন আমরা শীতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে শীত বস্ত্রগুলো বাংলাদেশে লঞ্চ করে বা চলে, সেক্ষেত্রে সেই সোয়েটার গুলা নিশ্চয়ই ডিসেম্বর মাসে তার ফেব্রিক কিনে আনা হয় না, তার আগে বানানো হয়। আবার সেই ফেব্রিকের জন্য যে র মেটেরিয়াল লাগবে, যেটা ফেব্রিক প্রডিউস করে, সেটা আরো আগে করা হয়। সো এই জিনিসগুলো আমাদের টাইমলি করতে হবে, এবং ফোরকাস্টিং অ্যাকুরেসি কি করতে হবে, বাড়াতে হবে।
ব্যক্তিগতভাবে আমরা কম বেশি উবার বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ইউজ করি, বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করি। উবার তোমাকে পেইড করে গুগল ড্রাইভ, গুগল ম্যাপের সাহায্যে বলে দেয় যে 10 মিনিট হয়তো বা বললো যে 2টা 10 মিনিটে তুমি বিএফটি ক্যাম্পাসে পৌঁছে যাবে। যদি উবারের এই ফোরকাস্টের উপর বেস করে তুমি যে দেখলা যে তুমি পৌঁছালা 2টা 30-এ, আবার পাঠাও যে অ্যাপটা, পাঠাও অ্যাপ দিয়ে ইউজ করে তুমি বিএফটি গেলা, পাঠাও অ্যাপে বললো যে তুমি আরেকদিন গিয়েছো সেটা 2টা 20-এ, পাঠাও অ্যাপে বলছে 2টা 20, পৌঁছে গেলা 2টা 22-এ। কার একুরেসি লেভেল বেশি? পাঠাও। পাঠাও। তাহলে যার একুরেসি লেভেল বেশি হবে তার ইররটা কম, আর যত ইরর কম হবে তত কি হবে, প্ল্যানিংটা সুন্দর হবে। কিন্তু ডেফিনেটলি কি হবে, আমাদের ইররটা হবেই, একবারে হুবহু বলতে পারবো না যে এটাই হবে, আমরা আসলে এটা জানি না। গায়েবের ব্যাপারটা কে জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আমরা জানি না। আমরা কিছু ডেটা দিয়ে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে মেবি ইট ক্যান বি হ্যাপেন্ড। এই ফোরকাস্টিং এর প্যাটার্নটা ব্যাক এন্ডে ফলো করে ইউটিউব, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম গুলো। তারা যখন তুমি যে ধরনের কন্টেন্টে বেশি সময় দাও, সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে সেই ধরনের কন্টেন্ট গুলো তোমার ওয়ালে আনা শুরু করে, যে তোমার ইনভলভমেন্ট বাড়ে। তুমি যে ধরনের জিনিস গুগলে সার্চ করবা, একটু পরে দেখবো ওই ধরনের জিনিস তোমার ফেসবুকে চলে এসছে, ওই রেলিভেন্ট ইনফরমেশন গুলো। তার মানে ইনফরমেশন ফোরকাস্টিংও কিন্তু হতে পারে, খুবই ভাইটাল জিনিস। সো যেটা বলছিলাম, ফোরকাস্টিং শুড বি অ্যাকুরেট, ফোরকাস্টিং শুড বি অ্যাকুরেট। ওকে, এরপরে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে ফোরকাস্টিং শুড বি রিলায়েবল। মানে এমন ভাবে ডাটাগুলো নিব, আমি ডাটা তো আসলে আমরা যদি ল্যাবে কাজ করি অনেক সময় ডাটাগুলো কিন্তু নিজের মতো করে বানিয়ে ফেলা যায়, তা করলে হবে না, প্রপার ওয়েতে ডাটাগুলো বের করতে হবে। ঠিক আছে, প্রপার ওয়েতে ডাটাগুলো বের করতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে ফোরকাস্টিং এক্সপ্রেস উইথ দ্য মিনিংফুল ইউনিট। এখন যেইটার জন্য যেরকম দরকার, যেটার জন্য যেটা দরকার। যেমন আমরা যদি বলি একই কথা দুভাবে বলা যায়, সেটা কিভাবে? তোমাকে মার্কেটিং টিম তোমাকে বললো যে আমাদের সেলস ভলিউম আর 200টা বাড়াতে হবে, 200টা বাড়াতে হবে। তুমি বললা ঠিক আছে বাড়ান যাক, ঠিক আছে, তাহলে তুমি 200। কিন্তু মার্কেটিং যদি এইভাবে বলে, তাদের একটা মার্কেটিং টার্ম ইউজ করে বলে যে আমার ওই রেশিওটা 50 বাড়াতে হবে। এখন সেই কনসেপ্টটা তুমি হয়তো প্রোডাকশনের লোক হিসেবে নাও বুঝতে পারো। এই জন্য এমন ভাবে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য সুবিধা হয় এবং ইউনিট প্ল্যানিং অনুযায়ী কাজটা করা আমাদের সহজ হয়। মোট কথা, যেমন আমি উবারের কথাই যে বললাম, উবার যদি টাইম না দিয়ে বলতো যে আমরা আরো 200 পয়েন্ট পরে পৌঁছে যাব, বুঝতে কেমন লাগতো জিনিসটা? 200 পয়েন্ট মানে আসলে কি মিন করছে। তারপর উবার বুঝিয়ে বললো যে প্রতি 10 মিনিট 10 পয়েন্ট মানে 1 মিনিট। আমি বুঝাতে পারছি কিনা? প্রতি 10 পয়েন্ট সমান 1 মিনিট, তার মানে 200 পয়েন্ট মানে কত মিনিট পরে আমি পৌঁছাবো? 10 মিনিট, 10 মিনিট না 20 মিনিট? 20 মিনিট। আচ্ছা 20 মিনিট। তার মানে কি এই ডাটাগুলো একটা এনক্রিপ্টেড মনে হচ্ছে, এটার জন্য আমার নতুন অ্যালগরিদম শিখতে হবে মনে হচ্ছে। এটাকে করা যাবে না, আমরা এমন ভাবে জেনারেলাইজ ওয়ার্ড ইউজ করব যেটার মাধ্যমে যে কেউ এই ফোরকাস্টেড অ্যান্সার গুলা বুঝতে পারে। এবং ডাটাগুলো মাস্ট বি রিটেন, মুখে মুখে কখনোই ফোরকাস্টিং করা যাবে না, কারণ মুখের কথা চেঞ্জ হয়ে যায়, কিন্তু লেখার কথা কি হয় না, চেঞ্জ করা যায় না। যেমন আমি এই স্লাইডগুলো দেখাচ্ছি, আমি যদি মুখে বলে রেকর্ডিং থাকছে, কিন্তু যদি রেকর্ডিং না থাকতো তাহলে কি এটা কি সেইভাবে কি? এটা কিন্তু তুমি বলতে স্যার আপনি যেটা বলছেন, আর আমিও যে কত কথা তখন বলছি আমার সব কি মনে থাকবে? থাকবে না তো, তাই না? এই জন্য এটা রিটেন অবস্থায় থাকলে ভালো। এবং এমন ভাবে এটাকে ডিজাইন করতে হবে টেকনিক্স, যেটা ফোরকাস্টিং যে টেকনিকটা এমন ভাবে ইউজ করতে হবে যে টেকনিকটা যেন যে কেউ খুব সহজে অ্যাড করতে পারে, শিখে ফেলতে পারে। সফিস্টিকেটেড টেকনিক্স আমরা ইউজ করতে পারি, কিন্তু এটা অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বুঝতে পারে না, এবং টেকনিকটা মিস ইউজ যেন না হয় এবং খুব র্যাডিক্যাল ডাটা চেঞ্জ না হয়, এমন জিনিসটা আমাদের করার চেষ্টা করতে হবে। তাহলে ফোরকাস্টিং কিভাবে করব? 7টা স্টেপ আমরা ফোরকাস্টিং করব। ফার্স্ট হচ্ছে ডিটারমাইন দ্য ইউজ অফ দ্য ফোরকাস্ট, যে কোন ফোরকাস্টটা আমার দরকার হবে, কোন আইটেমের উপর ফোকাস করতে যাচ্ছি, সেটার স্পেসিফিক টাইম হরিজন নিব। যেমন আমরা যদি
4-5 বছরের একটা ডাটা পেয়ে গেলাম, সেই ডাটা অনুযায়ী আমরা কিন্তু ফোরকাস্টিং করতে পারবো। তাহলে এই 4 বছরের উপর ডাটার উপর বেস করে আমরা ফোরকাস্টিং করতে পারবো। তারপরে ফোরকাস্টিং মডেলকে সিলেক্ট করবো। এখন যেমন ফোরকাস্টিং মডেল, বলতো আমরা কয়টা মডেল শিখেছিলাম না? নাম বলতো। নেইভ, নেইভ অ্যাপ্রোচ, মুভিং, তারপর হচ্ছে মুভিং অ্যাভারেজ, আর একটা হচ্ছে ওয়েটেড মুভিং অ্যাভারেজ। ওয়েটেড মুভিং অ্যাভারেজ, এগুলা শিখেছি। এখন এরকম অনেকগুলো মেথড তোমার সামনে থাকতে পারে, তুমি কোনটা ব্যবহার করছো সেটা নিয়ে করবে, এবং তারপরে সেগুলো রিলেভেন্ট ডাটাগুলোকে গ্যাদার করবো, তারপর ফোরকাস্টিং করবো এবং ভ্যালিডেট করবো। ভ্যালিডেট মানে কি বুঝো? ডাটা ভ্যালিডেশন। এটার মানে হচ্ছে ডাটাকে ক্রস চেক করে দেখবো যে আইদার এটা ভালো না খারাপ অবস্থা, মানে ইরর বের করা। ক্লিয়ার? মানে কি ইরর ফাইন্ড আউট করার চেষ্টা করা। এই হচ্ছে মোটামুটি আমাদের ফোরকাস্টিং এর ইনিশিয়াল কথাবার্তা। সো ফোরকাস্টিং করতে গেলে আমাদের টাইম হরিজনের কিছু ব্যাপার চলে আসে, তাই না? আমরা টাইম সিরিজের উপর ফোরকাস্টিং করতে পারি। টাইমটা কিছু হতে পারে, মান্থলি হতে পারে, ডেইলি হতে পারে, ইয়ারলি হতে পারে, আওয়ারলি হতে পারে। টাইম সিরিজের ক্ষেত্রে আমাদের 4টা প্যাটার্নকে আমরা জেনারেলি চিন্তা করি। একটা হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড টার্মটার সাথে তোমরা খুব ভালো মতোই পরিচিত। ট্রেন্ড জিনিসটা কি? যেটা এখন চলতেছে। ট্রেন্ড হচ্ছে এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে লং টার্ম বা লং টার্ম কোনো একটা ডিমান্ড বা কোনো একটা স্পেসিফিক কোনো এক ধরনের প্যারামিটার হয় উপরের দিকে উঠবে অথবা নিচের দিকে উঠবে। আমি জাস্ট বলি, যদি মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে, জেনারেলি 20 থেকে 30 বছর বয়সী তরুণদের বা যারা আমাদের ইয়াং জেনারেশন, তাদের ক্ষেত্রে ব্যবহার করার ট্রেন্ডটা কি? ঊর্ধ্বমুখী, এরকম উপরে উঠতেছে। সিমিলারলি যদি আমরা ফিচার ফোনের কথা বলি, সেটা কি? নিম্নমুখী, ঠিক না? আমরা কিন্তু যারা ইয়াং জেনারেশন অত বেশি ফিচার ফোন অতটা ব্যবহার করি না, আমাদের স্মার্টফোন টুকু একটা দুটা হলেও আছে। আচ্ছা, সিজনাল প্যাটার্ন কিছু ডাটা আছে এরকম, সবসময় লাগে না, সিজনাল হইতে লাগে। যেমন এই যে প্রথমে একটা এক্সাম্পল দিয়েছিলাম, ব্যাকটেরিয়াম জেলি বা আমব্রেলা, এগুলো কি 12 মাস লাগে? না স্যার। সবার লাগে। যেমন আমব্রেলার কথাটা এবার ভিন্ন, এবার বলা যাবে না এই সিজনটাতে আমব্রেলা কিন্তু আমাদের প্রায় 4 মাস হয়ে গেছে লাগছে। জেনারেলি আজকেও বৃষ্টি হয়েছে, জেনারেলি কিন্তু আমব্রেলা মানে বাংলাদেশের ইয়ে হচ্ছে 2 মাসের মতো লাগে। আর যদি অনেকে মানে রোদের সময় ব্যবহার করে সেটা ভিন্ন, যদি শুধু রেইনি সিজনকে ফোকাস করি, সেক্ষেত্রে কিন্তু সিজনাল প্যাটার্ন অনুযায়ী কি 2 মাস 3 মাস লাগে। মানে প্রতি বছরে জুলাই আগস্ট বা জুন জুলাই আগস্ট এই 3টা মাসে কি হবে আমাদের ওই আমব্রেলার প্যাটার্নটা কি হবে? হাই হয়ে যাবে। আর সাইকেলিক অর্ডার মানে রিপিটেটিভ ভাবে কোনো একটা ঘুরে আসে 2 বছর বা 5 বছর পর পর, কোনো একটা স্পেসিফিক ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের সময় একটা ট্রেন্ড ছিল। ট্রেন্ডটা কি ছিল? আমরা সবাই ক্যাসিওর ঘড়ি পড়তাম, ডিজিটাল ঘড়ি। ওই ঘড়ির সবচেয়ে বড় ফিচার আমাদের কাছে মনে হতো সেটা হচ্ছে লাইট জ্বলে। তোমরা কি ওই ঘড়িটা পড়েছো? ওরকম জি দেখেছো? স্যার। এবং দেখা জি গেছে স্যার। হয়তো বা বয়সের পার্থক্য আমাদের অনেক ভালোই হবে, 7-8 বছর হতে পারে। তো দেখা যাবে ঘুরে ফিরে কিন্তু 7-8 বছর পরে আরেক জেনারেশন আসছে, আবার আসছে, এবং তোমরা আবার আরেকটা ট্রেন্ডের মধ্যে চলে গেছে। এখন আর ডিজিটাল ঘড়ি ইউজ করতে ইচ্ছে করে না। এখন তোমরা যারা ইউজ করো আইদার স্মার্ট ওয়াচ আর অ্যানালগ ওয়াচ অথবা মেকানিক্যাল ওয়াচ। দিস ইজ সাইক্লিক প্যাটার্ন, ঘুরে ঘুরে আসতেছে, সবসময় হবে না। যেমন করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা সাইক্লিক প্যাটার্ন ধরতে পারি যে প্রতি 100 বছর পর পর কি হয়, এমন একটা মহামারী আসে যেটা কিউর হতে অনেক লম্বা সময় লাগে, তাই না? আমরা যে 2020 সালে আসলো একটা, 1920 সালে এসেছিল একটা, বিভিন্ন ইন্টারনেটে তোমরা কিন্তু এগুলো পড়েছো, তাই না? এটাও কিন্তু একটা সাইক্লিক প্যাটার্ন। আরেকটা হচ্ছে কোনো প্যাটার্ন ফলো করে না, সেটার নাম কি? র্যান্ডম ভেরিয়েশন। সো এই যে ডিমান্ড, এটা কি দেখো গ্র্যাজুয়ালি এই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, এই অংশটুকু, এটা কি ট্রেন্ড না? কোন ধরনের ট্রেন্ড? আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড। আপওয়ার্ড। আপওয়ার্ড, হ্যাঁ আপওয়ার্ড। আচ্ছা, এটা কি ধরনের? সাইকেল। দেখতে পাচ্ছি বারবার সাইকেলই করে। সাইকেলের ব্যাপারটা তোমার ফিজিক্সও শিখে এসছো বিভিন্ন সময়, যে কি জানো শব্দের ক্ষেত্রে সাইকেলিক অর্ডারে শব্দগুলা ফ্লো করে, ইলেকট্রিসিটি ক্ষেত্রে সাইকেলিক অর্ডারে, যেটা হচ্ছে ডিসি এসি সার্কিট, এসির ক্ষেত্রে হয়। আচ্ছা, এই যে এটা সাইকেলিক অর্ডার। আর এটা কি বলতো? এই সিজনাল প্যাটার্ন, এটা কি?
মানে সারা বছর কোনো খবর নাই, শীতকালে পেট্রোলিয়াম জেলি বিক্রি হলো, সারা বছর কোনো খবর নাই, বর্ষাকালে ছাতা বিক্রি হচ্ছে, তাই না? এটা হচ্ছে সাইকেলিক প্যাটার্ন। আবার আর বলা যায় প্রতি বছর ঈদের সময় আমাদের মার্কেটের সেলস বেড়ে যায় না, আমাদের প্রোডাকশন ইন্ডাস্ট্রি গুলো, মানে আমাদের যে ফ্যাশন হাউস গুলা বা এদের নর্মাল থেকে ঈদের সময় কিন্তু সিজনে অনেক সেল বিক্রি হয়। তার মানে প্রতি 1 বছর পর কিন্তু একটা সাইকেলিক করে বা সিজনাল করে ফিরে আসছে আমাদের কাছে। আর এটা হচ্ছে কি দেখো ট্রেন্ড উইথ সিজনাল প্যাটার্ন। আচ্ছা এই জিনিসগুলো যে পড়লাম এগুলো কি কোনো কিছু আমি আগে আলোচনা করেছিলাম তোমাদের সাথে? না স্যার। আচ্ছা, তো এখানে কিছু কোয়ালিটিভ অ্যানালাইসিস আছে, এটা নিয়ে আজকে আর কথা বলবো না, আজকে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস তাও পুরোনো জিনিসগুলা আলোচনা করবো। সো আমরা কোয়ান্টিটিভ অ্যানালাইসিসে কিছু জিনিস নিয়ে কথা বলবো। দেখো নেইভ অ্যাপ্রোচ, মুভিং আর ওয়েটেড মুভিং অ্যাভারেজ, আমরা বুঝি এগুলো তো আমরা বুঝি। আমরা এই পরের 3টা নিয়ে টুকটাক কথা বলবো, ঠিক আছে? তাহলে প্রথম চলে যাই আমাদের এই কোয়ালিটিভ অ্যানালাইসিসটা আমরা নেক্সট দিন আলোচনা করব। ডেলফি মেথড আছে, কয়টা মেথড আছে। তো নেইভ অ্যাপ্রোচ এগুলো কি আসলে টাইম হরিজনের উপর বেস করে কিছু অ্যাপ্রোচ হয়। এটা আমরা এই সেটটা আমরা দেখেছি কম বেশি সবাই, যে গত মাসে যা সেল হয়েছে এই মাসে হচ্ছে একই জিনিস সেল হবে, এটাকে আমরা বলছি কি নেইভ অ্যাপ্রোচ। আর মুভিং অ্যাভারেজ কি জানা ছিল, মনে আছে কারো? জি স্যার, এভারেজ যেটা স্যার আগের মাসেরটা আর এই মাসেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। এই যে ডিমান্ড ইন প্রিভিয়াস এন্ড পিরিয়ড এবং সেই এটা দিয়ে ভাগ করা, এটা একটা অঙ্ক করিয়ে দেবো, আমার মনে হয় ফর্মুলাটা মনে রাখতে পারো এগুলোকে। আর আরেকটা ছিল কি ওয়েটেড মুভিং এভারেজ। ওয়েটেড মুভিং এভারেজ, এখানে एग्जांपल আছে, তো এগুলো আমার মনে হয় তোমরা পারবে। যাই হোক আমরা কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাব, হলে আবার জয়েন করে নেবো সবাই। তাহলে দেখো এখানে একটা জিনিস বোঝাতে যাচ্ছি, 2001 সালের ফোরকাস্টিং কি হবে এই অঙ্কটা আমি তোমাদের আগে করিয়েছিলাম। 4 6 5 যোগ করলে হয় 5 2001 সালের ফোরকাস্টেড ভ্যালু। এভাবে প্রতিটা কিন্তু আমরা বের করতে পারবো। এটা আমি আর মুভিং অ্যাভারেজ খুব বেশি দেখাবো না, এগুলো তোমরা পারো। জাস্ট একটা অঙ্কের মধ্যে সম্পূর্ণ জিনিস দেখিয়ে দিয়ে আমরা পরের ধাপে চলে যাব। হ্যাঁ, এবং মুভিং অ্যাভারেজের সাইকেলিক বা কিভাবে কার্ভ কাজ করে ডেটাগুলো এখানে আছে। নরমালি অ্যাকচুয়াল সেল যা হয় মুভিং অ্যাভারেজ থেকে তার একটা ডেভিয়েশন থাকে, এই ডেভিয়েশনটাকে আমরা কি বলতে পারি, ফোরকাস্টিং এরর। ডেভিয়েশনটা কেন হয়েছে? ফোরকাস্টিং এররের কারণে হয়েছে।